সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে দিনরাত পরিশ্রম করি, তাতে আমার সংসারের মঙ্গল হয়েছে। ডেইলি মর্নিং রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে শুরুটা করলাম আজকে গাছে জল দেওয়া দিয়ে। আসলে এত পরিমাণে রোদ উঠেছে এখন, প্রত্যেক দিন গাছে জল না দিলে না হচ্ছে না। তাই গাছের জল দেওয়ার সাথে সাথে গাছগুলোকে একটু ভালো করে ভিজিয়েও দিচ্ছি, মানে স্নান করিয়ে দিচ্ছি, যাতে গাছগুলোও মনে করে যেন বৃষ্টি হচ্ছে। আসলে গাছেরও তো জলের প্রয়োজন, তাই না? জল ছাড়া তো সেরকম গাছে কিছু দেওয়া হয় না। তাই প্রত্যেক দিন এখন একটু জল তো দিতেই হবে, নইলে কতদিন তো খুব বৃষ্টি হয়েছিল, তখন জল না দিলেও হতো। কিন্তু এখন যেহেতু প্রচণ্ড রোদ দিয়েছে, তো সেই জন্য প্রত্যেক দিনই বলতে পারো গাছে একটু করে জল দিতে হচ্ছে। দুবেলা করে দেই না, শুধু সকাল টাইমটা দেই, নইলে সকালে না দিলে বিকেল টাইমটা দিই। এই তো এরকম করেই চলছে গাছে জল দেওয়া। আর এত তুলসী গাছ হয়েছে আমাদের এখানে, কি বলবো তোমাদের। কত যে তুলসী গাছ এর আগে তুলে ফেলেছি, তারপরও যে দেখতে পাচ্ছ দেখো কত বড় বড় হয়ে আছে। আর ছোট ছোট তো প্রচুর তুলসী গাছ হয়েছে, মানে তুলে না ফেললেও হয় না, কারণ এত তুলসী গাছ রেখে কি করব বলো। আরও যে কত তুলসী গাছ তুলে ফেলতে হবে কে জানে। জানো তো, গাছগুলো যখন তুলে ফেলি তখন না প্রচণ্ড মায়া লাগে আমার। গাছের প্রতি একটা আলাদাই আমার মানে ভালোবাসা। তো যাই হোক, তো গাছগুলো তুলতে না প্রচণ্ড মায়া লাগে, কিন্তু কি করবো বলো, তুলে না ফেললেও উপায় নেই, কারণ রাখা তো যাবে না এত গাছ। তো সেই জন্য ভাবছি একদিন সময় করে অনেক তুলসী গাছগুলো তুলে ফেলতে হবে। তারপরে যে তুলসী মন্দিরটা এখানে মুছে নিচ্ছি, কারণ বৃহস্পতিবার করে তো মুছে নিই প্রতি বৃহস্পতিবার করে। তো সেই জন্য মুছে নিচ্ছি, তো মুছে নিলে দেখতে বেশ ভালো লাগে। আর তার মধ্যে না এই নয়নতারার গাছে এত সুন্দর ফুলগুলো ফুটেছে, আর যখন এই ফুলগুলো ফুটে দেখতে না এত সুন্দর লাগে, আসলে ক্যামেরার থেকে না সামনে থেকে দেখতে আরও সুন্দর। আর যখন এই তুলসী মন্দিরটা একটু মোছা থাকে না, তখন দেখতে আরও সুন্দর লাগে চারিদিকটা। তো সেই জন্যই সবসময় চেষ্টা করি একটু মুছে রাখার, যাতে আরও সৌন্দর্যটা বাড়ে। তো যাই হোক, এদিকে দেখো কত সুন্দর করে মুছে নিয়েছি না, আমার মুছতে কিন্তু বেশ লাগে। আসলে যেহেতু মোছার মতো কোনো জায়গা নেই, মাটির কিছু নেই, তো সেই জন্য মোছা হয় না। কিন্তু মাটির ঘর বাড়ি মুছতে না আমার ভীষণ ভালো লাগে। যখন আগে মানে বিয়ের আগে তো মায়ের বাড়িতে ছিলাম, মায়ের বাড়িতে যেহেতু মাটির মানে টিনের ঘর, মেঝেটা তো মাটি, তো মুছতাম বেশ ভালো লাগতো। শ্বশুরবাড়িতে এসে মানে বিয়ের পর থেকে আর মোছাটা বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য আর মোছা হয় না। কিন্তু মায়ের বাড়িতে গেলে কখনো মাঝে মধ্যে মোছা হয়, সব সময় হয় না। আসলে মায়ের বাড়িতে গেলে না মা কখনো কাজ করতেই দেয় না আমাকে, বলে বাড়িতে তো তুই কাজ করিস, এখানে এসেও যদি কাজ করিস তখন কি ভালো লাগে। ওই যেরকম বিয়ের আগে আমাকে বসিয়ে খাওয়াতো, আসলে বিয়ের আগে আমি কখনো সেরকমভাবে কাজ করা হয়নি, কারণ আমার মা না সেরকমভাবে কখনো কাজ করতেই দিত না। তার মধ্যে আমাদের বাড়িতে অনেক লোক ছিল, যত মানে তখন তো জয়েন্ট ফ্যামিলি ছিল। এখন যেহেতু সবাই সেপারেট হয়েছে, তখন মা ছিল, ছোটো কাকি, মেজো কাকি ছিল, আমার ঠাকুমা এখনও আছে। যেহেতু তখন তো একটু বয়সটা কম ছিল অনেকটা, এখন যেহেতু একটু বয়স হয়েছে তারপরেও না প্রচুর কাজ করে এখনও এই বয়সেও আমার ঠাকুমা। তো কাজ করার মতো বলতে পারো বাড়িতে চারটা মানুষ ছিল, তো সেই জন্য আমাকে কখনো কাজ করতে হয়নি। সারাদিন পড়াশুনো, খেলা, টিউশন এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এই দিকটা দেখো ঘরে আসলাম, তুলসী মন্দিরটা আগে মুছে নিলাম, মানে বাইরে বেরিয়েছিলাম তো। তো সকালবেলা করে তো প্রত্যেক দিন একটু হাঁটাহাঁটি হয়, আর আমার হাঁটতে সকালবেলা করে ভীষণ ভালো লাগে, এতে শরীরটা একটু ভালো থাকে। তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠি, 5টার দিকে উঠে সোজা বাইরে চলে যাই। মানে আমার ফোনে কিন্তু 5টার একটা অ্যালার্ম সেট করা আছে, প্রত্যেক দিন একই টাইমে অ্যালার্মটা বাজে আর আমার ঘুম ভেঙে যায়। তো বাইরে গিয়ে হাঁটাহাঁটি করি, তারপরে ফ্রেশ হয়ে কাজ শুরু করি। তো এই যে বাইরে একটু হাঁটাহাঁটি করতে করতে ভাবলাম কি, তো যেহেতু বাইরে আছি তো একবারে গাছে জল দিয়ে তুলসী মন্দিরটা মুছে নিই, তারপরে ঘরে গিয়ে একবারে বিছানাটা সব গুছিয়ে নেব। তো সেই জন্য বাইরে তুলসী মন্দিরটা মুছে এসে তারপরে বিছানাটা গোছালাম। তো এর মাঝে বাবানের পাপা ওরাও উঠে পড়েছে, যেহেতু এখন যা গরম পড়েছে, তো সেই জন্য ওরাও না আর মানে তাড়াতাড়ি উঠে পড়ছে, দেরি করছে না। নইলে আগে যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, তখন সকালবেলা উঠতে হতো, মানে উঠতে চাইতো না, এই যে ডেকে ডেকে তুলতে হতো। এখন আর ডাকতে হয় না, সকাল হলেই মানে ঘুম ভেঙে যায় ওদেরও গরমের জন্য। কারণ যে পরিমাণে গরম দিয়েছে আর এত কষ্ট হচ্ছে কাজ করতে, প্রচণ্ড একটা কষ্টের ব্যাপার। কাজ না করলেও হয় না, এদিকে কাজ করতে গরমে মনও চায় না, কিন্তু করতে হবে, একার সংসার। আর যাদের একার সংসার তাদের তো সবটা একাই সামলাতে হয়, সব কিছু, সব দিকটা, রান্না থেকে ঘরের সংসারে যা যা কাজকর্ম আছে সব দিকটা একা সামলাতে হয়। তো যাই হোক, এই যে সোফা কভারটা একটু মানে কভার বলতে বেড কভারটা একটু ঠিক করে নিচ্ছি। আসলে লাইটের জন্য দেখো, আমি তো তখন খেয়ালই করিনি এত বাজে লাগছে এখন দেখো ক্যামেরাতে। আসলে এখানকার লাইটটাই যেন কেমন, তো এই সাইড থেকে ক্যামেরা ধরতে গিয়ে এরকম হয়েছে কালারটা। তো যাই হোক, অনেকে এই সোফাটার দাম জিজ্ঞেস করেছে, তো যাই হোক বলে দিই, সোফাটার দাম হচ্ছে 10,000 টাকাই নিয়েছে। তো
তোমরা অনেকেই বলেছো যে ভালো লাগছে সোফাটা, আর অনেকেই জানতে চেয়েছে যে সোফাটার দাম কত, তো সেই জন্য বললাম আর কি। তো যাই হোক, এদিকে দেখো চলে আসছি এখন ঘরে। তো এই ঘরে তো যে ননদ ঘুমায়, কারণ ননদ তো আছে তোমাদের বলেছি, মানে মাসি শাশুড়ি মেয়ে এসছে, তো সেই জন্য বিছানাটা একটু গুছিয়ে নিলাম। ওই দিদিও ঘুমাতে পারছে না গরমের জন্য। তো আমার আগে তো ওই দিদি উঠে, আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি উঠে বাইরে বসে আছে, কারণ ও গরমে সহ্য করতে পারছে না। এদিকে আমাদেরও গরমটা সহ্য হচ্ছে না, আমার ওঠার আগে ও উঠে বাইরে বসে থাকছে গরমে। আর কতবার যে স্নান করা হচ্ছে তোমাদের কি বলবো, 5-6বার হয়ে যাচ্ছে সারাদিনে স্নান করতে। যেমন ওই ননদ হচ্ছে স্নান করতে, তেমন আমি স্নান করছি। মানে সংসারে একটু কাজকর্ম করতে না করতেই চলে যাচ্ছি বাথরুমে, জানো তো, স্নান করতে সারাদিনে যে কতবার হয়ে যাচ্ছে। তারপরেও ঠান্ডা হচ্ছে না গাটা, যে স্নান করে একটু বসতে না বসতেই, তারপরে একটু মানে ফ্যান ছেড়ে একটু সরে কাজ করতে না করতে আবার সেই গরম শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকটা দেখো গল্প করতে করতে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে। আর আজকে তো বৃহস্পতিবার, পুজো আছে সকালবেলা, তার জন্য একটু সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করেছি, কারণ পুজো দিতে অনেকটা সময় লাগে, তার মধ্যে রান্না আছে, বাবানের পাপার স্কুল আছে। তো আজকে তো বৃহস্পতিবার, কালকে যেহেতু শুক্রবার, কালকে থেকে বাবানের হচ্ছে স্কুল খুলবে। তো আজকে বাবানের পাপার স্কুল যাবে, তো সেই জন্য। তো এদিকে দেখো বাইরে ওই যে ননদও আছে আর শাশুড়ি মাও বাইরে এসে বসে আছে, কারণ গরমে তো কেউ থাকতে পারে না। আর শাশুড়িমাকে বাবানের বাবা বাইরে এনে একটু বসালো চেয়ারে, উনি হাত মুখটা ধুয়ে নিয়েছে, সকালবেলা উঠে ব্রাশ করে নেয়, ব্রাশ করে এসে বাইরে বসে, তারপরে বাবানের বাবা একটু মুড়ি দিয়ে দেয়। আর এখন তো আমের সময়, বুঝতেই পারছো, সকালবেলা উঠেই সেই মুড়ি ছাড়া আর কিছু খাওয়া হয় না সারাদিনই বলতে পারো, যখনই সময় পাচ্ছে আম, এত আম হয়ে গেছে বাড়িতে কি বলবো তোমাদের। আর আমাদের এই সাইডটা তো প্রচুর আম, তো সেই জন্য সারাদিন মানে সকালে বিকেল দুপুর রাত কখনোই মানে বাদ যাচ্ছে না যে আম খাওয়া হচ্ছে না। আর আম তো মানে কয়টা দিনই থাকবে না, তো আমি একটু মনের মতো করে খেয়েই নিচ্ছি, এরকমই বলতে পারো। তো এই যে ঝাড়ঝাড়টা দিলাম, তারপরে চলে আসলাম গাছে, কয়েকটা ভেন্ডি ধরেছে, তো বেশি তো হচ্ছে না, এই 5টা-6টার মতো করে গাছ থেকে সবসময় তোলা হচ্ছে। তো সেই জন্য ওই গাছে যে কটা হয় সে কটা তুলি। তো আজকে একটু ভেন্ডি ভাজাও করবো। আর তার মধ্যে বাবানের পর না কালকে বাজার থেকে অনেকগুলো ভেন্ডিও নিয়ে এসছে। তো তোমাদের দেখো আখটা এত মোটা হয়েছে। এর আগে কী হয়েছিল বলো তো, বাবানের বাবা বাজার থেকে আখ কিনে নিয়ে এসেছিলো, তো সেটাই একটা ফেলে রেখেছিল এখানে, সেখান থেকেই দেখো কি সুন্দর 3টা আখ বেরিয়েছে। একটা একটু চিকন আছে, দুটো না অনেকটাই মোটা হয়েছে জানো তো, মানে কোনো সার নয়, কিচ্ছু নয়, শুধু একটু জল দেওয়া হয়, তার মাঝেও না এত সুন্দর হবে না, সত্যি ভাবতে পারিনি। মানে এখন একটু ছোট আছে, আর একটু বড় হোক তখন আখগুলো কাটবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। এত মোটা হয়েছে না কি বলবো, আখগুলো দেখেই ভালো লাগছে। তো ওই যে গাছে আবার দেখলাম বেগুনগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তো ভাবলাম গাছ থেকে তুলে নিই, আর একটু বেগুন ভাজাও করবো আজকে। তো গাছে বেশ অনেকগুলো বেগুনও হয়েছে, তো সেই জন্য বেগুনগুলো আর যে কটা ঢ্যাঁড়স ছিল, এই যে দেখো এই কটাই জিনিস মানে সবজি পেলাম, তো তুলে নিলাম। তো আজকে শাক আর তুলবো না, পাট শাক তুলতে চাইছিলাম, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো একটু শাকে একটু পেঁয়াজ রসুন না দিলে না খুব একটা খেতে ভালো লাগে না, তো সেই জন্য আজকে আর শাক তুললাম না। ভাবলাম কি যে কালকে নয় পরশু কোনো একদিন তুলে তারপরে হচ্ছে খাওয়া যাবে। তো পাট শাক ছিল, পাট শাক তুললেই হতো, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া না ভালো লাগে না শাক খেতে, তো সেই জন্য আজকে আর তুললাম না। তো যাই হোক, এই যে চলে আসলাম একবারে স্নান করে ঠাকুর ঘরে, যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগবে, একটু সকাল সকাল কাজকর্মগুলো তাড়াতাড়ি করে না করলে না রান্নাতে আবার দেরি হয়ে যাবে, যেহেতু রান্না বাড়া করতে অনেকটা সময় লাগে, তো সেই জন্য। তো এদিকে দেখো ঠাকুরের আসনটা খুব ভালো করে পরিষ্কার করছি। সন্ধ্যাবেলা আর ফুলগুলো তোলা হয়নি, বেশিরভাগ সময়টাই তুলে রাখি, মাঝে মধ্যে কখনো থেকে যায়, বাবান আবার হচ্ছে সন্ধ্যা দিলে অনেক সময় থেকে যায়, কারণ বাবান আর তুলে মানে ওর আর তোলা হয় না, কিন্তু বেশিরভাগ টাইমটা আমি সন্ধ্যা দিলেই তুলে ফেলি। বাবানের আবার সন্ধ্যা দেওয়ার খুব ইচ্ছে, তো মাঝে মধ্যে ওকে দিয়ে সন্ধ্যাটা বেশি দেওয়ানো হয়, কারণ ওর পুজো দিতে চায়। তো ভাবি পুজো দিতে তো খুব একটা ভালো করে পারবে না, যেহেতু পুজোর বাসন মাজা, তারপর ঠাকুরকে পরিষ্কার করানো, ঠিক মতো ঠাকুরকে যত্ন নেওয়া, ঠাকুর ঘর মোছা, এগুলো তো পারে না, তো সেই জন্য ওকে দিয়ে আর পুজো দেওয়াই না, মাঝে মধ্যে ওকে দিয়ে সন্ধ্যাটা দেওয়াই, ওর খুব চায় আর কি যে আমি পুজো দিই। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরকে একটু স্নান করে নিচ্ছে, আর গোপালকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিলাম, কারণ গোপালটা তো মাটি, তো ভেজা কাপড় দিয়ে যেহেতু মোছা যাবে না, তো সেই জন্য শুকনো কাপড় দিয়েই মুছে দিলাম। তো এই বাকি যে ঠাকুরগুলো আছে সব ঠাকুরকে কিন্তু কাপড়টা ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে মুছে দিচ্ছি। তো এখন হচ্ছে এই যে শিবলিঙ্গের পালা। তো যাই হোক, এখানে জল ঢেলে ভালো করে স্নান করিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে পুজোর বাসন আছে সেগুলো মাজবো। তার আগে ঠাকুর ঘরটা একটু মুছে নিই, ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে পুজোর বাসন মাজবো। তো আজকে যেহেতু একটু বাসনটা বেশি হয়, কারণ অন্য দিনের তুলনায় তো পুজোর বাসনটাই বৃহস্পতিবার দিনটা একটু বেশি হয়, যেহেতু সব কিছু ধুতে হয়, মানে ঘর থেকে প্রদীপ যা যা আছে পুজোয় যেটুকু জিনিস লাগে সে কটা জিনিস তো ধুতেই হয়। আর এই যে দেখো বাসন সেই পাড়া হয়েছিল গামলাটার, আমি না তুলতেও পারি না, যেহেতু এত ভারী আর অনেকগুলো বাসন এই গামলাতে আছে, সে ওপরে ওঠাতে হবে।
তো বাবানের বাবাকে বলে যাচ্ছি, ও মানে ভুলে যাচ্ছে। তো ও তার জন্য না কয়েকদিন ধরে বাসনের গামলাটা থেকে গেছে। এর আগে শ্বশুরবাড়িতে পুজো হয়েছিল, তো বাসন কিছুটা কম পড়েছিল, তো সেই জন্য এখান থেকে নেওয়া হয়েছিল বাসন। তো গামলাটা নামানো হয়েছিল, তারপরে আর গামলাটা তোলাই হয়নি। বাবানের বাবাকে বলছি, বাবানের বাবা আজকে করব কালকে করব করে এই গামলাটা বাসন মানে রেখেই দিয়েছি নিচে। ওপরে যেহেতু সানসেট আছে, ওপরেই কিন্তু আমি বাসনগুলো পুজোর সব কিছু তুলে রাখি। তাহলে নিচে জায়গাটাও একটু বেশি থাকে, নইলে সব জিনিসগুলো নিচে রাখলে না জায়গাটা একদমই ছোট হয়ে যায়। তার মধ্যে ঠাকুরঘরটা অনেকটা বড় হলেও কিন্তু একটু খোলামেলা থাকলে দেখতে কিন্তু বেশ লাগে। তো সেই জন্য চেষ্টা করি একটু সব জিনিস একটু গুছিয়ে রাখা, আর যাতে একটু জায়গাটা একটু বেশি বাঁচে। নাহলে অগোছালো থাকলে না সব জায়গাটা অনেকটা কিন্তু বেশি লাগে। আর আজকে গাছেও বেশ জবা ফুলগুলো ফুটেছে, সব তুলে নিচে। আর এই যে সাদা জবা দেখো এখনও ফুটেনি, এগুলো 8টা সাড়ে 8টা বাজবে তারপরে সাদা জবাগুলো ফুটবে। আর বাকি সব জবাগুলো ফুটে যায়, কিন্তু সাদা জবাগুলো না কুড়ির মতনই থেকে যায়। তো পরে হাত দিয়ে একটু না চেষ্টা করি ফুটিয়ে নেওয়ার, তারপরে হচ্ছে ঠাকুরকে দিই। নাহলে না ফুটলে কি ভালো লাগে বলো, এত দেরি করে ফুটে যে সেই জন্য আর মানে সকালবেলায় 20 পর্যন্তই তুলে নিতে হয়। অত দেরি তো করে পূজা দিই না, যেহেতু সকাল সকাল 7 সাড়ে 7টার মধ্যে পুজোটা আমার হয়ে যায়, 7টার মধ্যে স্নান হয়ে যায়। তারপর তো আবার রান্না বসাতে হয়, নইলে মানে দুপুর টাইমে পুজো দিলে তাহলে মানে ফুলগুলো বেশ মানে সাদা ফুল জবাগুলো ফুটে ওঠে, তখন বেশ ভালো লাগে দেখতে ঠিকই। কিন্তু এই যে সকাল সকাল যেহেতু পুজো দেই, তো সেই জন্য না আর হচ্ছে এই ফুলের অপেক্ষায় আর থাকা যায় না, ওই কুড়িগুলো এনেই পুজো দিতে হয়। তো যাই হোক, এদিকে দেখো পুজোর ফুল যা যা পুজোতে লাগবে সব কিছু একদম জোগাড় করে নিয়েছি। আসলে সব কিছু জোগাড় করে নিলে না পুজো দিতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু পুজো দেওয়া হয়ে যায়। তো বেলপাতা, তারপর আজকে তো দুব্বা লাগে, তো যেহেতু ঘট বসাবো তো সব কিছুই তুলে নিয়ে এসেছি। আর এই যে দেখো গামলাতে করে অনেকগুলো ফুল নিয়ে এসেছি। আর আমাদের ঘরের পিছনে না অনেক বড় একটা নীলকণ্ঠর গাছ হয়েছে, সেখানে না বেশ অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো বাবানের পায়ে না আমাকে অনেকগুলো নীলকণ্ঠ ফুল আজকে এনে দিয়েছে। সামনে একটা গাছ আছে, বেশি ফুল দেয় না, ছোট যেহেতু গাছটা, তো কয়েকটা করেই ফুল দেয়। কিন্তু ঘরের পিছনটা সেই পুরনো গাছ তো অনেক বড় হয়েছে আর বেশ অনেকগুলো করে ফুল দেয়। তো সেই জন্য বাবার বাবা আজকে সকালবেলা বাইরে মানে ঘরের পিছন থেকে আমার পিছন দিকে লাগানো হয়েছিল গাছটা, তো সেখান থেকে অনেকগুলো ফুল এনে তারপরে হচ্ছে তুলে এনে দিয়েছে আমাকে। তো যাই হোক, এদিকে ঘরটা বসালাম। তো অনেকে দিদিভাইরা বলেছে মানে লক্ষ্মী ঠাকুরকে জবা ফুল মানে লাল জবা দিতে, যেহেতু লক্ষ্মী ঠাকুরের নাকি লাল ফুলটা খুব পছন্দের। তো ভাবলাম আজকে লাল জবা যেহেতু ফুটেছে, তাহলে ঘটে একটা লাল জবা দিই। তো সেই জন্য আজকে ঘটে হচ্ছে দেখো লাল জবাটা দিলাম। তো এদিকে দেখো ঘরটা বসিয়ে দিলাম, ঘরটা আগে বসিয়ে দিয়ে তারপর এখন পুজো শুরু করলাম। এই যে তুলসী পাতা দিয়ে দিয়েছি, যেহেতু গোবিন্দর চরণে তো তুলসী পাতা দিতেই হয়, তো সেই জন্য আর বেশি করে তুলে রাখি। আর বৃহস্পতিবার করে তো তুলসী পাতা তুলতে নেই, তো জন্য কালকে আমি বুধবার দিন তুলে রেখেছি। তো এই যে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে না, বেশি ফুল থাকলে আমার তো ভীষণ ভালো লাগে। আর অনেক অনেক ফুল দিয়ে ঠাকুরকে যখন পুজো দেয় না, আমার তো খুব ভালো লাগে। তো সেই জন্য চেষ্টা করি অনেক অনেক ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার। তো যাই হোক, শুনো চ্যানেল থেকে আপনার বলেছে আপনার থাম্বনেলগুলোকে কেউ একজন কপি করছে। তো হচ্ছে আমার চোখে তো পড়েনি, তুমি যদি দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলের নামটা কিন্তু মানে যেই চ্যানেলটা কপি করছে আমার থাম্বনেলগুলো জানিও। তো আমিও দেখবো আর কি, দেখার খুব ইচ্ছে যে কে কপি করছে আমার থাম্বনেলগুলো, সেই জন্যই বললাম। তো যাই হোক, SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে তোমার ভিডিওগুলো খুব খুব ভালো লাগে দিদিভাই, অনেক দিন পর দেখলাম আবারও। কেন গো দিদিভাই, একটু প্রতিদিন দেখো আর পাশে থেকো। তো যাই হোক, আর চেষ্টা করো সুন্দর একটা কমেন্ট করো, তোমার যা ভালো লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করো। যদি না ইচ্ছা হয় তাহলে একটা হাই বা একটা লাভ রিয়াক্ট দিয়ে দিও, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেল। তো গুড্ডি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত থেকে বলেছে বন্ধু তোমরা একটা এসি নিতে পারো গো। তো এসি না কি বলো তো, বাবানের বাবাকে আমি এসির কথা আমি বলেছিলাম, এই গরমে না প্রচণ্ড তো আমারও কষ্ট হচ্ছে, কিন্তু বলেছিলাম। বাবানের বাবা বলে কি আমি যদি এসি কিনে দিই, বাবান তো এমনিতেই গরম সহ্য করতে পারে না, এমনিতে এখন না যা গরম পড়েছে, বিকেল করে একটু বন্ধুদের সাথে খেলতে যেত, এখন না বিকেল করে না খেলতেও যায় না, জানো তো এত গরম পড়েছে, ওরও গরমটা সহ্য করতে পারছে না, সারাক্ষণ ফ্যান চালিয়ে থাকছে। এখন যদি একটা এসি কিনি তাহলে বাবান তো আরও অভ্যাসটা খারাপ হয়ে যাবে, স্কুলে তো যেতেই চাইবে না। কারণ যেহেতু স্কুলে না ইনভার্টার নেই, ফ্যানের ওপরেই সবটা, মাঝে মধ্যে একটু লাইন তো যেতেই পারে, যা গরম পড়েছে দিনে তো একবার লাইন যেতেও পারে, আবার কখনো যায় না, যেহেতু গাজলে তো স্কুলটা লাইন যায় না ঠিকই, কিন্তু কখনো তো যেতেই পারে, নইলে গরমটা না একদমই সহ্য করতে পারবে না স্কুলে বাবান। তো সেই জন্যই আর কি বাবানের জন্যই বলতে পারো এসিটা নেওয়া হয় না। তো আর একটু বড় হোক, একটু সহ্য করো মানে সহ্য করার ক্ষমতাটা হোক, তারপরে ভাবছি এসিটা নিব। এই বছর নেওয়া হচ্ছে না, দেখি সামনে বার। তো এই বছর বাবানের বাবা বলছে না নিব না, বাবানের জন্যই নেওয়া হচ্ছে না আর কি, আসলে ওই সহ্য করতে পারবে না, স্কুলে গিয়ে তো থাকতেই পারবে না গরমে, তখন বলবে যে আমি বাড়িতেই থাকবো আর স্কুলেই যাব না। তো সেটা ভেবেই আর কি নেওয়া হচ্ছে, যেহেতু বাচ্চা মানুষ তো কখন কি মনে হয় বলা যায় না। তো যাই হোক, এদিকে পুজো শেষ করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই আমরা,
তো আজকে রান্না করব ডাল করব, মানে মুগ ডাল, একটু আলু পটলের তরকারি করব, আর করবো এই যে ভেন্ডি আর বেগুন ভাজা। তো ভেন্ডি তো গাছ থেকে কয়েকটা তুললাম, আর কালকে তো বললাম বাবানের বাবা বাজার থেকে বেশ অনেকগুলো ঢ্যাঁড়স নিয়ে এসছে, তো সেগুলোই আজকে রান্না করব। আর এই যে ভেন্ডিটা কেটে নিলাম, আর সাথে পটলগুলোও কেটে নিচ্ছি। আর রিপা সরকার দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ছাদ কতলা? তো আমাদের বাড়ি তো 3তলা করা যাবে, যেহেতু এখন 1তলা আছে, মানে 3তলারই হচ্ছে ফাউন্ডেশন করা আছে। তো যাই হোক, সুলতানা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে আপু, আর কাঁথাগুলো একদিন দেখিও। আমি কাঁথা সেলাই করতে পারি, আমি 6টা সেলাই করেছি আমার জন্য, তার মধ্যে 2টা গজ কাপড় দিয়ে ফুল করে সেলাই করেছি। 2টা আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়েছি সৌদি, আর আমার মাকে আর শাশুড়িকে 2টা সেলাই করে দিয়েছি। এখন আমার শাড়ি কিনে সেলাই করব। কাঁথা সেলাই করতে আমার খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু জানো তো দিদিভাই সময় করে হয় না। তার মধ্যে যেহেতু যে কটা কাঁথা আছে অনেক দিনই চলে যাবে, সেরকম করে তো গায়ে দেওয়া হয় না। আর অনেকগুলো বেশ হয়েছে, আর তুমি যখন বলেছো একদিন সময় করে দেখাবো, আসলে কাঁথাগুলো না অন্য জায়গায় তোলা আছে, তো একদিন বের করতে হবে, যেহেতু কাঁথা সেরকম লাগে না দেখে আর বের করা হয় না। তো যাই হোক, এদিকে দেখো এই যে চা করে নিচ্ছি। আসলে তো আমরা তো কেউ চা খাই না, কিন্তু যে ননদটা এসছে না, ওই ননদটা হচ্ছে চা খায়, তো সেই জন্য সেই দিদির জন্য চা করে দিলাম। তো দিদি হচ্ছে বসে বসে চা খাচ্ছে, পরেও হচ্ছে আম্মুরই দিয়ে দেবো। তো এই যে রান্না শুরু করছি, আর এই দিদির না, মানে যে দিদিটা এসে, ওই দিদির আরেকটা দিদি আছে, যেহেতু মাসি শাশুড়ির 4 মেয়ে, তো এই দিদির বাড়ি কিন্তু ইটাহারে। তো ওই আরেকটা দিদি কিন্তু আজকে সন্ধ্যাবেলা হচ্ছে আসবে। তো এই দিদি এসে, তো ওই দিদি বলছে তাহলে আমিও আসবো, তো বলছি হ্যাঁ অবশ্যই আসো, কেন আসবে না। তো ওই দিদি হচ্ছে সন্ধ্যাবেলা আজকে কিন্তু আসবে। তো যেহেতু আজকে আর দেখাতে পারবো না ওই দিদিকে, কালকের ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো আমার আরেক ননদকে। যেহেতু আমার নিজের ননদ নেই একটাও, তো মাসি শাশুড়ির মেয়ে, মামা শ্বশুরের মেয়ে এরাই আছে বলতে পারো। তো আসলেমা খাতুন দিদিভাই বলেছে, আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি কিন্তু কমেন্ট করি না, আর সোফাটার দাম কত নিয়েছে? আমি আসলেমা খাতুন বলছি, দিদি তোমার ওটা কেমন ননদ? আর তোমার নিজের ননদ নেই তো? তো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে হয়, আর হচ্ছে সোফাটার দাম নিয়েছে 10,000 টাকা। আর দিদিভাই অবশ্যই একটা করে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো যেরকম ভালো লাগে সেরকমই ছোট্ট করে করো, কিন্তু একটা কমেন্ট অবশ্যই করো। নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে, অনেক ভালো লাগে দিদি, ভিডিও লাইক দিয়ে দেখে নিলাম, কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে, বাবান সোনা তোমার আর্টগুলো খুব সুন্দর হয়েছে, ভেরি গুড বাই। মোটামুটি ভালো পারে দিদিভাই, খুব একটা ভালো পারে না, কিন্তু মোটামুটি পারে, আসলে বেশি দিন হয়নি তো শিখছে, তো সেই জন্য একটু আরও কদিন লাগবে ভালো করে শিখতে। তার যেহেতু এখন অনেকটাই ছোট আছে, আর একটু বড় হবে, আর শিখতেই শিখবে, তো মোটামুটি পারছে আর কি। তো দেখা যাক কতটা ভালো পারে। তো এইদিকে দেখো ডাল হয়ে গেছে, আর হচ্ছে বেগুন ভাজাটাও করে নিয়েছি, আর তার মধ্যে এখন এই যে 2টো কড়াইতে বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি হয়। পাশে কিন্তু আমি করছি হচ্ছে ভেন্ডি ভাজা, আর এদিকে আমি আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর তার মধ্যে আজকে আবার একটু আমসত্ত্ব দিতে হবে। ওই দিদিকে বললাম আমগুলো হচ্ছে ছিলে তো চটকে রাখতে, তো মানে আমগুলো ছিঁড়ে আমগুলো বের করে নিয়েছে হাত দিয়ে, তো বের করে রেখেছে। তো ভাবলাম এদিকে রান্নাটা আগে করি, দিদি বলছিল আমি জাল দিয়ে দিচ্ছি আমসত্ত্বটা। তো আমি বললাম যে এখন না রান্নায় নইলে আবার দেরি হয়ে যাবে, বাবার স্কুলের, যেহেতু আমসত্ত্ব জাল করতে না অনেকটা সময় লাগে শুকোতে, সেই জন্য তো বললাম আগে এদিকে আমি রান্নাটা আগে সেরে নিই, তারপরে হচ্ছে আমি জাল দিয়ে দেবো। তো সেই জন্য আগে রান্নাটা করছি, নইলে দিদি বলছিল আগে আমসত্ত্ব দেওয়ার কথা। তো যেহেতু রোদ তো সকালবেলা বেশ ভালোই উঠেছে, আর আজকে না রোদ সকালবেলা এত দিয়েছে, দুপুরবেলা হঠাৎ জানো তো আমাদের এখানে কয়েক ফোঁটা করে বৃষ্টি শুরু হয়েছে। খুব একটা বৃষ্টি হয়নি, মোটামুটি একটু হালকা পাতলা না, ভালোই বেশ বৃষ্টি হয়েছে জানো তো। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু এই যে আলু পটলের তরকারিটা একদম হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি, এখন বাসন মেজে তারপরে হচ্ছে আমসত্ত্বটা বসাবো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রিন্টি হালদার, ছোট্ট পাখি, সার্থক মণ্ডল, রূপালী নাথ, সামিয়া, সুদীপা পোড়াল, সঙ্গীতা চৌধুরী দাস, অমৃতা কীর্তনিয়া, শ্রাবণী MS ব্লগ, রাজেশ বর্মন, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা এত সুন্দর কমেন্ট করেছো আর এত ভালোবাসা দিচ্ছে। তোমাদের সবাইকে বলবো যতটুকু পারো ছোট্ট একটা অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পেলে না আমার ভিডিও করার মানে আনন্দটা না, উৎসাহটা আরও পেয়ে যাই আমি। আর তোমরা এত ভালো কমেন্ট করো, এত সুন্দর করে বলো, আমার তো কমেন্টগুলো পড়ে ভীষণ ভালো লাগে। তো এইদিকে পাশে হচ্ছে মানে কি বলবো, মানে আমসত্ত্বটা বসিয়েছি, ওটা জাল হচ্ছে, আর এদিকে ভাবলাম তাহলে রান্নাঘরটা ততক্ষণ একটু পরিষ্কার করে নিই। তো এদিকে তরকারিগুলো আজকে সরালাম না, মানে ওভাবেই পরিষ্কার করে নিলাম, যেহেতু এদিকে ওভেনে আমসত্ত্বটা বসিয়েছি, তো সেই জন্য ভাবলাম কি তো এইখানে আর রাখবো না, ওখানেই থাক।
তো এই যে জাল করতে তো প্রচুর সময় লাগে, তোমরা তো জানোই এই জিনিসটা শুকোতে যে কত সময় লাগবে আর এত গ্যাস নষ্ট হয়। তো যাই হোক অনেকক্ষণ জাল করে প্রায় অর্ধেকের মতো করে নিয়েছি, দিয়ে তারপর এখন এই যে ঢেলে দিলাম থালাতে, একটু তেল মেখে নিয়েছি। তারপরে এখন দিয়ে দেবো হচ্ছে ছাদে, মানে চলে যাব ছাদে নিয়ে। আর প্রচণ্ড গরম হয়ে গেছিলো জানো তো, আর ছাদে তো হাঁটাই যাচ্ছে না, এত বেলা হয়ে গেছে, মানে মোটামুটি এখন 10:30টার মতো বাজে, এত রোদ উঠেছে কি বলবো। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।